আমন্ত্রণ ২১ রাতে। আমাদের আজকের বিষয় পাল্টাপাল্টি বক্তব্য। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির সংসদ সদস্য নীলোফার চৌধুরী পনি। আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ২১ রাতে। আমাদের সঙ্গে আছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। তিনি এখনও উপস্থিত হননি, তিনি আসলেই আমরা তার সঙ্গে যুক্ত হব। আমি আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা, পাল্টাপাল্টি বক্তব্য রাজনীতিতে এই বিষয়টি খুবই স্বাভাবিক একটি ঘটনা যে সরকার এক ধরনের কথা বলবে, বিরোধী দল এক ধরনের কথা বলবে, কিন্তু সেটি কতটা যৌক্তিক সেই বিষয় নিয়ে তর্ক হতে পারে। আমি আলোচনায় যাবার আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিপি নেতা নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন গতকাল। আমি সেই বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক এক কর্মসূচিকে ইঙ্গিত করে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন এগুলো হঠকারিতা। সোমবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ অভিযোগ করে বলেন, কালকে যখন আমি রাস্তায় নামব প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। এছাড়া আমরা জানি যে জামাত ইসলামের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়, যে বলা হয় যে সরকার ফ্যাসিস্ট আচরণ করছে, সরকার যে ধরনের কথা বলছে সেটি এক ধরনের বিভ্রান্তি ছড়ায় জনগণের মধ্যে। আপনি আসলে এই পাল্টাপাল্টি বক্তব্যকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার দেখেন, সরকার থাকলে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার থাকলে, বিরোধী দল থাকলে পাল্টাপাল্টি বক্তব্য হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা এক ধরনের ডিবেটের মতো, গণতান্ত্রিক চর্চা। বাট এই ডিবেটটা মুখোমুখি হয় না, পাল্টাপাল্টি হয়। একজন বললে থ্রো করলেন, আরেকজন আবার তার থ্রো করলেন। তো এটা যতক্ষণ শান্তিপূর্ণভাবে হয় ততক্ষণ বেস্ট, ভালো। কিন্তু আপনি দেখেন ৬ মাসের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী উনি তেমন কিছু বলেন না বলেই চলে। ওনাকে কেউ গালি দিলে, মার দিলেও উনি কিছু বলেন না, কারণ উনি মার খেয়েছেন আগে, সেটার আমরা প্রতিশোধ নিতে দেখিনি। উনি বিচারে বিশ্বাস করেন। তো ৬ মাস পরে উনি হঠকারিতা বলেছেন এই কারণে যে আপনি নিশ্চয়ই অসংলগ্ন বক্তব্যগুলো শুনেছেন। যদি আপনি জোড়া দেন বক্তব্যগুলো, সেগুলো অনেকটা হঠকারিতার মতো। আপনি ২ মাসের সরকারকে ফেলে দিচ্ছেন, ২ মাসের সরকারকে আপনি পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় সরকার বলছেন, একদম অ্যানাউন্স করে। তো এই ধরনের ২ মাসের সরকারের যে কোনো বয়সী যার হয় না, আতুর ঘর থেকে বের হয় নাই, তার আপনি চুলচেরা হিসেবে শুধু করছেন না, তাকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে দিচ্ছেন। এই কথাগুলো যখন আপনি মিলিয়ে একটা মালার মতো করবেন, তখন কিন্তু এটা হঠকারিতার মধ্যেই পড়ে। সেটা উনি ওনার বক্তব্যে খুব স্বল্প ভাষায় এবং ভদ্র ভাষায় উনি ডেলিভার করেছেন। তো এই ডেলিভার করার জন্য নাহিদ সাহেব যে কথা বলেছেন, এটাও তার কথা বলতে পারেন উনি, যে রাস্তায় নামে প্লে কার্ড, ওনারা কিন্তু প্রথম দিনই প্লে কার্ড শো করেছেন, শুধু সই করেন নাই, ইতিহাসকে ওভারটেক করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন সংসদের ভেতরে প্লে কার্ড নিয়ে গিয়ে, যেটা এর আগে কেউ কোনো দিন করেন নাই। হতে পারে তাদের নতুন দল, নতুন সংসদ, তারা অনেক কিছুই হয়তো জানেন না যে এর আগে কী রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, এখন কোনটা আছে। তো যারা শুরুর দিন ফার্স্ট ডেতে প্লে কার্ড বহন করে সংসদে নিয়ে গেছে, তো সংসদে প্লে কার্ড দেখানোর ভয় দেখায় তো আর লাভ নেই। তো প্লে কার্ড নিয়ে রাস্তায় নামাতেই পারে, আন্দোলন করতেই পারে, যদি আন্দোলনের সত্যিকার হেতু থাকে। আন্দোলনের হেতু না থাকলে আন্দোলন করাটা অন্তঃশাসন নয়। আপনি বলছেন যে বিরোধী দলের আন্দোলনের কোনো হেতু নেই? অবশ্যই আমি বলি নাই যে হেতু নাই, আমি বলেছি যদি হেতু থাকে তাহলে আন্দোলন করতেই পারেন, এবং আন্দোলনটা গণতান্ত্রিকভাবে করলে আমাদের জন্য ভালো, তাদের জন্য ভালো, বাংলাদেশের জনগণের জন্য ভালো। ধরেন একটা চরম দ্বন্দ্ব লাগলো, সাফার কিন্তু ফাইনালি জনগণই করে, তাদেরকেই করতে হয়। দেখবেন অনেকখানে, অনেক যুদ্ধের সময় পথচারী বেশি নিহত হয়, সে বড় বড় যুদ্ধই হোক, ছোট ছোট যুদ্ধই হোক। তো এই সাফার কিন্তু জনগণ করেন। তো জনগণ ভোট দিয়ে আমাদেরকে জয়ী করেছেন, তাদেরকেও জয়ী করেছেন 5 বছরের জন্য, সেখানে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য না। এই হঠকারী সিদ্ধান্তগুলো রাষ্ট্রের কোনো বা গণতন্ত্রের কোনো ভালো কিছু বয়ে আনে না। তো আমরাও এটাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে এটাই বলতে চাই,
চুলচেরা বিচার বিশ্লেষণ করেন, হিসাব করেন, চুলচেরাভাবে কথার জবাব দেন, সমস্যা নাই। তো সরকারের জায়গা থেকে কি এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যেটি তারা বলছেন, এনসিপি নেতারা বলছেন যে এই ধরনের আচরণ তৈরি করা হচ্ছে সরকারের জায়গা বরং থেকে? সরকার কিছুই করছে না। আপনি বলেন তারা তো গালি দিচ্ছে, সরকার কি পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়েছে? করায় নাই। সরকার কি তাদেরকে অ্যারেস্ট করিয়েছে? যে বিরোধী দলকে আমরা গত 20 বছর, 25 বছর, 30 বছর দেখে এসেছি, আপনি সেটার সাথে মিলান। সরকার কি তাদের অ্যারেস্ট করিয়েছে? করায় নাই। সরকার কি তাদের মামলা দিয়েছে? দেওয়ায় নাই। সরকার কি তাদেরকে ব্রিটিশ আইনের মতো 54 ধারায় কি আপনার অ্যারেস্ট করার জন্য বাসায় গিয়েছে? যায় নাই। তাহলে তারা কিভাবে বলতে পারে? বরং স্বাধীনতা বলতে এই বোঝায় না যে যা খুশি তাই করো। তারা যা খুশি সেইভাবে কথা বলছে। কথা বলার কথা আপনার হাতে কলম নিয়ে, আপনার কলমে লেখা হয় না। আমি তো আপনার গায়ের কোট নিয়ে কথা বলতে পারি না। তারা যখন কলম নিয়ে শুরু করে তখন কিন্তু আপাতমস্তক আপনাকে নিয়েও অ্যাটাক করছে। তো এই অ্যাটাকটা আমরা চাই না। আমরা চাই যেটা চুলচেরা বিশ্লেষণ করেন। আপনি কলমের কালি নাই না, কলম সমস্যা আছে, নিবে সমস্যা আছে কিনা, আপনি ওইটার হিসাব করেন। আপনার এর চেয়ে অন্যদিকে যায় না। অন্যদিকে গেলে কি হয়? আন্দোলনটা স্তীমিত হয়, আমরাও কথা বুঝতে পারি না, আমাদেরও রাগ হয়। বাস প্রত্যেকটা মানুষেরই তো রাগ, দুঃখ, কষ্ট, সুখ সবই আছে। তো সেই জায়গাগুলায় যদি টাচি জায়গাগুলায় আপনার যখন দরকার না, তখন যদি আপনি টাচি জায়গাগুলায় টাচ করেন এবং এটা নিয়ে মানে বিভিন্নভাবে অশুভন আচরণ করতে থাকেন, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ রাগ করতে পারে। রাগ করা উচিত না, ধৈর্য ধরা উচিত, কিন্তু এতটা ধৈর্য তো প্রত্যেকটা সময় নাও থাকতে পারে। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সরকারের 180 দিন বা অনেকে বলছে যে হানিমুন পিরিয়ড শেষ হয়েছে। জি, আপনি সবসময় আপনার এলাকায় যান, আমরা জানি, খবর রাখেন, আপনি কালকেও এসেছেন এলাকা থেকে। আপনার এলাকার এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা আপনার কাছে কি মনে হয়? মানুষ আপনার কাছে তো নিশ্চয়ই আসে, বলে যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, সেটি কি আসলে? আপনি যেভাবে যেখানে টাচ করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আপনি বিদ্যুতের কথা বলতে চাচ্ছেন যে কি হয়। বিদ্যুতের সমস্যা এই মুহূর্তে আছে, আমরা অস্বীকার করছি না, সরকার অস্বীকার করছে না। সেখানে বিদ্যুতের যে অবস্থাটা আপনি জানেন, বিদ্যুৎ চালাতে গেলেও গ্যাস লাগে, গ্যাস উৎপাদন করতে গেলেও বিদ্যুৎ লাগে। এবং এই যে জ্বালানি, এই জ্বালানি আপনার ইতিমধ্যে যুদ্ধ আবার চলছে, তেল আপনার মানে সীমিতভাবে আসছে, সেটা না হয় চলা গেল, কিন্তু গ্যাসের ইতিমধ্যে কুয়েতে আপনার কাতারে একটা বড়, যেটা সারা বিশ্বে 20%, 17 থেকে 20% গ্যাস সাপ্লাই করে, সেটা আপনার জ্বলে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশেও 2টো কারখানা থেকে গ্যাস সাপ্লাই হয়, একটা কারখানা প্রায় অর্ধেক বাংলাদেশে সাপ্লাই হয়, সেটা আপনার বিনষ্ট হয়ে গেছে, আগুন ধরে গেছে। তো এই যে এই সাময়িক সমস্যার জন্য তো আসলে সরকার বলেন, যেই বলেন না কেন, তার আপনি বাসায় গেলেন, বাসায় একটা দুর্ঘটনা ঘটতেই পারে, সেটার জন্য আপনি প্রস্তুত না হলেও কিন্তু আপনাকে ওটা সলভ করতে হবে। তো এই সলভ সরকার করছে। আমি এই সময়টায় এটাই মনে করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে। আর কোন সমস্যা নিয়ে আসলে আপনার কাছে মানুষ এই মুহূর্তে কথা বলছে? আমি আপনার এলাকার কথা এলাকার মানুষের, যেমন ধরেন রাস্তাঘাট, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে তারা আইন শৃঙ্খলার অবস্থা একটু খারাপ, সেটা বাট আমি এটার সম্মুখীন হইনি। জামালপুর আপনি দেখবেন যে এমনি শান্তিপ্রিয় একটা এলাকা, খুব বেশি অন্য 63 বা 63 জেলার মধ্যে 10-20টা যতটা সহিংস, ওরকম সহিংস না। তো কিন্তু কিছু যে হচ্ছে না তা না, আপনার সহিংসতা তো হচ্ছেই, এবং এটা ক্রনোলজিক্যালি যেমন বেড়েছে, ক্রনোলজিক্যালি কমবে। সরকার চেষ্টা করছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন যে সংসদে দাঁড়িয়ে বলেছেন আমরা খুব তাড়াতাড়ি এটা সলিউশন করব, কিন্তু কিভাবে করব এই মুহূর্তে আমি বলবো না। তো আমিও মনে করি যে, আশা করি, তিনি বারবার বলছেন যে উন্নতি হচ্ছে, দৃশ্যমান উন্নতি হচ্ছে, সেটি হয়তো তিনি তার একটি পরিকল্পনা আছে, সেই বিষয়ে কাজ করবেন। আমি আরেকটি বিষয় জানতে চাই যে সরকারের 180 দিনে মানে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বা আপনি কত মার্কস দিবেন? 100-র মধ্যে কত বলবেন? এখন মার্কসের মধ্যে একটা জিনিস, যেমন ধরেন সরকারের
আপনি যদি হিসাব করেন মার্কসে আপনি মার্কসে আসছেন প্রশ্ন যদি ভুল থাকে উত্তরদাতার কিন্তু কোনো সমস্যা হয় না। যেমন ধরেন তখন কি বলে কর্তৃপক্ষ বলে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে না, অথবা আমরা ওইটা মিনিমাইজ করে অন্য প্রশ্নের সঙ্গে মিলিয়ে দিব। আপনার বেশি দূরে না যাই, নিকট অতীতে যেটা হয়েছে, আমরা একটা পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আমরা দেখলাম যে তখন মন্ত্রী কি বললেন যে আমরা ওই দুইটা প্রশ্নের আমরা একটা মিনিমাইজ করব। সেই জায়গা থেকে আমি বলছি আপনার প্রশ্নটা এরকম ছিল। যেমন ধরেন হামের টিকা, এই প্রশ্নটা উজ্জ্ব থাকলো, এটা তো এই সরকারের জিনিস না। যেমন ধরেন এই ফুয়েলের কথা আবার আসছি, এটা উজ্জ্ব থাকলো, কারণ আন্তর্জাতিক বিশ্বে আপনার যুদ্ধের জন্য তো কোনো দেশ দায়ী না, ইন্ডিভিজুয়াল, কিন্তু সাফার করছে অনেকেই। এইসব ছাড়া সরকারের আমি সফলতা অনেকটাই দেখি এই কারণে সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, উনি রাষ্ট্রের দায়িত্বে গেলে উনি মহিলাদের জন্য ব্যবস্থা করবেন, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন, উনি আপনার কৃষকদের জন্য ব্যবস্থা করবেন, কৃষকদের ঋণ মকুব করবেন, সেই কাজগুলো আপনারা এটা দৃশ্যমান। এবং অদৃশ্যমান যেটা যেভাবে বলেন নাই, তারপরে উনি যত বন্ধ কারখানা ছিল বন্ধ কারখানা নিয়ে বসেছেন যে কিভাবে কারখানাগুলো আবার চালু করা যায়, এবং সেটা স্টেপ বাই স্টেপ কাজ করছেন। উনি শিক্ষায় আপনার দ্বিগুণেরও বেশি বাজেট দিয়েছেন, যেটা শিক্ষা একটা জাতিকে অনেকটা অগ্রসরমান করে। এবং শিক্ষায় আপনার অন্যান্য সরকার যেটা করেছিল, অন্যান্য সরকার যেমন ধরেন যে বিনা লেখায় পাস, আপনার মনে আছে ফ্যাসিস্টের সময় কি বলছে, যাই লেখুক না কেন তুমি পাশ করায় দিবা, কিভাবে দিবা জানি না, শুধুমাত্র পাশের হার বাড়ানোর জন্য, বিশ্বে এই কথাটা বলার জন্য সে এই কাজগুলো করেছে। এবার কিন্তু সেটা হয় নাই দৃশ্যমানভাবে। এবার তো উল্টা বলা হচ্ছে যে ফল বিপর্যয় হয়েছে। এইটাই হবে, আপনাকে কোনো না কোনোভাবে তো এটা মেনে নিতে হবে। কারণ আমার সন্তান যদি পড়ালেখা না করে সে লিখতে পারবে না। কি বলছে ওইখানে যে মন খুলে দোয়া করা যায়, বা মন খুলে আপনার গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আপনি যা লিখবেন সেটার উপরেই নাম্বার দেওয়া যায়। তো এটা যদি আপনার ফ্যাসিস্টের সময় হতো তাহলে কিন্তু এখানে পাশের হার থাকতো 98%। এই 98% পরবর্তীতে গিয়ে কিন্তু আরও ধাক্কায় পড়তো বা পড়েছে এখন যেটা হচ্ছে। তো সেই হিসাবে আমি এটাকে পজিটিভই ধরবো। এবং শিক্ষায় আপনার বাজেটটাকে আমি ভেরি ভেরি পজিটিভ মনে করি। তারপরে হলো আপনার স্বাস্থ্য, জনগণের যে মৌলিক ডিমান্ড যে জায়গাগুলায়, স্বাস্থ্যে আপনার অনেক বেশি, প্রায় দ্বিগুণ ওখানেও আপনার বাজেট বাড়ানো হয়েছে। এবং যেখানে উপজেলাগুলোকে 50 সদস্য বিশিষ্ট হাসপাতাল ছিল, 50 সিট বিশিষ্ট, হ্যাঁ, সেখানে 101 সিটের হাসপাতাল করবে। এই ধরনের যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রকে আলাদা করি, আমরা বলবো যে এখন তো বীজ বপনের সময়, আপনার ফল তোলার সময় না, বীজ বপনটা 180 দিনের, হ্যাঁ, তো এই বীজ বপনগুলো কিন্তু ঠিক মতো হয়েছে। এখন ঠিক মতো পরিচর্যা হলে আমি বলতে পারি যে আমি 4 বছর 4.5 বছরে ফলটা আমি পেরে আনতে পারবো, বা কতটুকু ফল আমরা পারতে পারবো সেটি। আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার আমাদের মাঝে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক উপস্থিত হয়েছেন। আমরা আপাকে দিয়ে শুরু করেছিলাম, এবং আমাদের আজকের বিষয় ছিল হচ্ছে যে পাল্টাপাল্টি বক্তব্য, যেটি আপনি বলছেন যে রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য থাকবেই, এটি গণতান্ত্রিক চর্চারই একটি অংশ। কিন্তু সেই চর্চাটা একটি মাত্রার মধ্যে থাকা উচিত, সেটিও সবাই বলেন, কিন্তু দেখা যায় যে সেই মাত্রাটি আমরা কোনো না কোনো সময় অতিক্রম করে ফেলি। প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন গত শনিবার, যে বিরোধী দলের কর্মসূচিকে বলছেন যে এগুলো হঠকারিতা। এর পাল্টা বক্তব্য আমরা নাহিদ ইসলামকে দেখেছি, যে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যটি ঠিক নয় এবং ভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সরকার। আপও সেই বক্তব্য দিচ্ছিলেন, আপনার কাছে আসলে কি মনে হয়? গণতান্ত্রিক একটা রাষ্ট্রে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারের যে কোনো ব্যর্থতায় কথা বলা, শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো, প্রয়োজনে আন্দোলন করা। তো এই শান্তিপূর্ণ যে কোনো ধরনের আন্দোলন করা, এটা একটা মানে যে কোনো নাগরিক, বিরোধী দল তো বটেই, যে কোনো নাগরিকের একদম গণতান্ত্রিক একটা অধিকার। এখন গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা, বিশৃঙ্খলা কিংবা এই ধরনের নেগেটিভ শব্দ ব্যবহার করে ফ্রেমিং করে, এই ধরনের ফ্রেমিং করে কি বলে যে জুলুম নির্যাতনের মানে কি বলে চিত্র এর আগে আমরা দেখেছি।
আগের আমলে এটা হয়েছে। এটা বিএনপির উপরেই বহুবার আওয়ামী লীগ এই ধরনের মানে কি বলে যে হামলা চালিয়েছে, বিশৃঙ্খলা এটা সেটা। ইভেন ধরেন কি বলে যে নিজেদের লোকেদেরকে দিয়ে নিজেদের দলের নেতার কোম্পানির বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে মানুষ মেরে সেই দায় বিরোধী দলের উপরে চাপানো হয়েছে। তো এই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে এই ধরনের শব্দ ব্যবহার করে যখন ধরেন একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অ্যাটাক করা হয়, তখন স্বাভাবিকভাবে আমাদের স্মৃতিতে ওই পুরনো কি বলে যে পুরনো স্মৃতি, আমাদের দগদগে যে স্মৃতিগুলো সেগুলো নাড়া দেয়। তখন মনে হয় যে এই আচ্ছা আবার কি সেই পথে যাচ্ছে কেন? কারণ হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে কোনো মানে কি বলে যে একটা সরকার প্রধান নিজে তো আর এটা করেন না, করেন রাষ্ট্রের বিভিন্ন অ্যাপারেটাস ব্যবহার করে। এখন রাষ্ট্রের যে অ্যাপারেটাসগুলো ছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বেশিরভাগ অ্যাপারেটাসের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম গণ অভ্যুত্থানের সময়। তো সেই অ্যাপারেটাসগুলো তো অক্ষত রয়ে গেছে, এবং এই অক্ষত রাখার পেছনে যাদের সবচেয়ে বেশি দায় তার মধ্যে বর্তমান সরকারি দলও আছে। এখন আপনি যখন ধরেন গণতান্ত্রিক আন্দোলনকে এই ধরনের ফ্রেমিং করবেন, তখন স্বাভাবিকভাবে এই সন্দেহ জাগে যে আপনি কি তাহলে আবার আগের পথে ফেরত যান। ইতিমধ্যে এই ধরনের মানে কি বলে যে দুই চারটা নমুনা আমরা দেখতে পেরেছি। গতকালকে আপনার কি বলে হবিগঞ্জে এই বিদ্যুৎ সংকট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটা মিছিলের প্রস্তুতিকালে 3 জনকে আটক করা হয়েছে। এর ভেতরে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাও আছে। তো এটা তো মানে আপনার বিদ্যুতের দাম বাড়তেছে এবং বিদ্যুতের সংকট আছে, এটা তো সত্য কথা। এখন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকই তো এটার জন্য প্রতিবাদ জানাতে পারে, মিছিল করতে পারে, সমাবেশ করতে পারে শান্তিপূর্ণভাবে। তো মিছিল প্রতিবাদে নামার আগেই যখন গ্রেফতার করা হচ্ছে, তার মানে আপনাকে আস্তে আস্তে সয় নেওয়া হচ্ছে। এটা তো একবারেই তো ব্যাপক মাত্রায় যায় না। তখন বিরোধী দলের জায়গা থেকে এটা কাজই হচ্ছে বিরোধী দল প্রতিনিয়ত এটা প্রতিবাদ জানানো এবং মানুষকে সচেতন করা, মানুষকে মনে করিয়ে দেওয়া যে আবার কিন্তু ওই পথে যাচ্ছে, যাতে করে সরকার এই পথ থেকে ফিরে আসে। আপনি একটা বলছেন যে অ্যাপারেটাসগুলো পরিবর্তন করা যায়নি, তার মধ্যে সরকারি দলও আছে, একটা আপনি যুক্ত করেছেন। তাহলে আর কে কে আছে এটি যাদের জন্য আসলে করা যায়নি? ওল্ড এস্টাবলিশমেন্টটা টিকে রাখতে চায়। ধরেন প্রশাসন সংস্কার হয়নি, পুলিশ সংস্কার হয়নি, আপনার ধরেন যে সমস্ত গণতান্ত্রিক সংস্কারগুলো করার জন্য, যে সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করার জন্য আপনার অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, যেই অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে আপনার ধরেন প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কার হবে, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আপনার সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করা হয়েছে, গণভোটকে অস্বীকার করা হয়েছে। তার মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশ তো দেখেন, বাংলাদেশ কিন্তু এখনও আগের জায়গাতে আছে এবং এটার একটা চূড়ান্ত উদাহরণ, মানে অনেকগুলো উদাহরণ আছে, আমি একটা চূড়ান্ত উদাহরণ দিই। আপনার একদিন পরেই তো আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, তাই না? রাষ্ট্রপতি নির্বাচন, আমরা এটা জানা কথা যে রাষ্ট্রপতি নির্বাচনে যেহেতু সরকারি দল সংখ্যাগরিষ্ঠতা এবং মানে কি বলে যে 2/3 মেজরিটি নিয়ে আছে, নির্বাচনের জন্য জেতার জন্য 2/3 মেজরিটি দরকার হয় না, সিম্পল মেজরিটিতেই হয়। তো তাদেরই তো জেতার কথা। কিন্তু সরকারি দলের চিফ হুইপ এসে হুঁশিয়ারি দিচ্ছেন যে এইখানে কিন্তু 70 অনুচ্ছেদ আছে। তার মানে সংসদ সদস্যদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে এখানে কিন্তু 70 অনুচ্ছেদ আছে, তা আপনার কিন্তু সরকারের পক্ষে ভোট দিয়ে দেবে। কিন্তু এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে অপশনটা, প্রভিশনটা, এটা কিন্তু সাধারণ 70 অনুচ্ছেদ সাধারণ অধিবেশনের ক্ষেত্রে যেভাবে মানে কি বলে যেভাবে পালিত হয়, এইটার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। কেন? এই অধিবেশনটা হবে বিশেষ অধিবেশন এবং এই অধিবেশনের সভাপতিত্ব করবেন কিন্তু নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার। এটা কিন্তু স্পিকারের অধীনে হবে না এবং এটার জন্য আলাদা বিধান আছে। এর আগে একবার রাষ্ট্রপতি মানে সংসদীয় ব্যবস্থায় আসার পরে 90-এর পর একবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, সেটার জন্য কিন্তু আলাদা আইন আছে যে কি পদ্ধতিতে হবে। এটা কিন্তু সংবিধানের 70 অনুচ্ছেদ যেই বিধানের ভিত্তিতে, এটা কিন্তু সেই বিধানের ভিত্তিতে না। কিন্তু খেয়াল করেন এখানেও এত সিরিয়াস যে চিফ হুইপকে এসে হুঁশিয়ারি দিতে হচ্ছে তার দলের সদস্যদেরকে। এটা কিন্তু আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদেরকে দেওয়ার তো সুযোগও নাই, তার দলের সদস্যদের। এখানে কিন্তু 70 অনুচ্ছেদ আছে, অথচ এই 70 অনুচ্ছেদ এখানে প্রযোজ্যই না। ইভেন দ্যাট যদি ধরেন প্রযোজ্য হয়, আপনার এই 70 অনুচ্ছেদ তো সংস্কার করব, সংশোধন করব, এটা নিয়ে তো আমাদের মধ্যে প্রায় একমত হয়েছি। হ্যাঁ, আমাদের কি হয়েছে, আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা যারা আছি, বেশিরভাগ দল, বিরোধী দলের বাইরেও বেশিরভাগ দল, আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম, তারা আমরা বলেছি 70 অনুচ্ছেদ 2টা প্রবিধান থাকবে। একটা হচ্ছে যে অর্থ বিল এবং মানে ফ্লোর ক্রসিং, এই 2টার ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না, বাকিগুলো ওপেন করে দেয়। সরকারি দল যেটা চেয়েছিল, তাদের নোট অফ ডিসেন্ট ছিল যে এই 2টার সাথে আরও 2টা তাই তার
চায় তারা সংবিধান সংশোধনী এবং হচ্ছে যুদ্ধ পরিস্থিতি কিংবা জরুরি অবস্থা ঘোষণা, এই ধরনের পরিস্থিতির জন্য এই চারটা। কিন্তু এই চারটার মধ্যে দেখেন রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু নাই। এখন যদি আপনি 91 সালের আইনটা ফলো করেও রাষ্ট্রপতি নির্বাচনটা করেন তাহলে কিন্তু 70 অনুচ্ছেদ এখানে প্রযোজ্য হয় না। খেয়াল করেন, এটা আমি কেন বললাম, এটা একটা উদাহরণ যে ওনারা একেবারে এই পুরনো কাঠামোটা পুরোপুরি ঠিক রাখতে চান। এটা হচ্ছে এর মধ্য দিয়ে এটা প্রমাণ পায়। এর বাইরে ধরুন মানবাধিকার কমিশন আইনটাকে বাতিল করে দেওয়া হলো, অধ্যাদেশটাকে বাতিল করে দিয়ে নতুন একটা খসড়া 2 দিন আগে পাশ করা হয়েছে, যেই খসড়া আগের 2009 সালের যে মানবাধিকার কমিশন, সেখানেও কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া ছিল সেটুকু কেড়ে নিয়ে এটাকে ওর থেকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। পেছনে আসলে ওর থেকে পেছনে আর কিছু নাই, কারণ ওটাই বাংলাদেশের প্রথম মানবাধিকার কমিশন। তো ওর থেকেও খারাপ একটা আইন করা হচ্ছে। আপনি খেয়াল করেন, হাসিনা যে এই মানবাধিকার কমিশন করেছিল এবং হাসিনা কেন মানবাধিকার কমিশন করেছিল এটা আমরা এখন কিন্তু বুঝতে পারি। হাসিনা মানবাধিকার কমিশন করেছিলেনই, উনি জানতেন যে উনি 15 বছর ধরে কিংবা আগামী যতদিন উনি ক্ষমতায় থাকবেন ওই সময় উনি জানতেন যে উনি একটা বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উনি ঘটাবেন, বড় জুলুম করার পরিকল্পনা উনি এসেছেন। সেই কারণে ওনার একটা এইটা দায়মুক্তি দেওয়ার জন্য ওনার একটা মানবাধিকার কমিশন দরকার ছিল, সেই কারণে উনি এটা করেছেন। তাহলে ওই মানবাধিকার কমিশন কেন আমি করব? তাহলে আপনারাও কি এরকম চান? এই প্রশ্নগুলো কিন্তু আসে এবং এর মধ্য দিয়ে যেটা হয় যে আপনি একদম পুরনো কাঠামোটা টিকে রাখার জন্য সর্বান্তকরণে আপনি চেষ্টা করতেছেন। সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দিয়েছে, যেটা তাদের ইশতেহারে আছে, 31 দফাতে আছে। ইভেন আপনার জুলাই সনদে এখানে তাদের নোট অফ ডিসেন্ট নাই, তারপরে এটা বাতিল করে দেওয়া হয়েছে। এটা নিয়ে এখন কোনো কথাবার্তা নেই। গুম অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হয়েছে, গুম অধ্যাদেশটাকেও পরে একটা আইন করা হয়েছে, ওইটাই মানবাধিকার কমিশনের মতো একই অবস্থা। ওটাও ধরেন আসলে ওই অর্থে কমিশন হিসেবে কোনো ফাংশন করবে না, কারণ গুম অধ্যাদেশের গুমের যে তদন্তগুলো, এই তদন্ত করবে মানবাধিকার কমিশন। এখন সমস্যাটা হচ্ছে এই তদন্তটা যদি মানে ধরেন আইনে অনেক ভালো ভালো কথা লেখা আছে, বাংলাদেশের আইন এবং সংবিধানের ক্ষেত্রে আপনারা আমি অনুরোধ করবো, আপনারা সিনিয়র মানুষ, সেটা হচ্ছে যদি কিন্তু তবে যাহা কিছুই থাকুক না কেন, এই চারটা জিনিস যদি আপনি যে কোনো কিছুর মধ্যে দেখেন, প্রথমত খুব সিরিয়াসলি সন্দেহ করবে যে এটার ভেতরে একটা শয়তানি আছে। যদি কিন্তু তবে দিয়ে ধরেন আপনাকে সমস্ত মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তবে কি বলে প্রচলিত আইনের সাপেক্ষে আপনার মৌলিক অধিকার। প্রচলিত আইনটা কিরকম? প্রচলিত আইন যদি একটা রাষ্ট্রীয় বাহিনী মনে করে যে আপনি কোনো বিক্ষোভ করতেছেন, এই বিক্ষোভে জনমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সে চাইলে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারে। বাংলাদেশের আইন এটা আছে। আচ্ছা, এই আইনটার মধ্যে যেটা করা হয়েছে যে ধরেন আপনাকে অনেক অধিকার দেওয়া হয়েছে, এই কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু একটা প্যারাতে গিয়ে, একটা ক্লজে গিয়ে বলা হয়েছে, 19 নম্বর ধারা যেটাকে বলে, সেইখানে বলা হচ্ছে সেকশন 19-এ যে এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর আবার একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে কারা কারা আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ সমস্ত বাহিনীগুলো আছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে, তাদের তদন্তর ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর কাছে যেতে হবে। তার মানে যে বাহিনী এটা করবে সেই বাহিনীর কাছে এটা যেতে হবে। তো কে যাচ্ছে? কমিশন। তার মানে কমিশন হচ্ছে ওই বাহিনীর অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এই মানে মানবাধিকারের যে লঙ্ঘনের যে ঘটনাগুলো আমাদের এখানে ঘটেছে, আপনি দেখেন 98%-এর উপরে হচ্ছে ঘটনাগুলোর অভিযুক্ত হচ্ছে কি এই বাহিনীগুলো, অথচ আপনি আপনি দায়মুক্তি দিয়ে দিলেন। এই যাহা কিছুই থাকুক না কেন, এই লাইনটা বলাই মানে হচ্ছে আইনের দায়মুক্তি। মানে ধরেন বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে যেটা হয় যে যা কিছু আইনে থাকুক না কেন, কিন্তু এই যে চুক্তি আমরা করলাম কিংবা এই আইনের অধীনে যে চুক্তিগুলো হবে সেটা নিয়ে আদালতে যাওয়া যাবে না। সেটা দিয়ে ধরেন এখানে প্রতি বছর 50,000 কোটি টাকা এখনো ক্যাপাসিটি চার্জ দিতে হয় আমাদের। যা কিছুই থাকুক না কেন, ওদের আদালতে যাওয়া যাবে না, এবং ওইগুলো কিন্তু এখন বাতিল করা যাচ্ছে না। কিছু টার্ম শব্দ আসলে আছে যেগুলো নিয়ে অনেকেই কথা বলেন যেগুলো পরিবর্তন হওয়া উচিত। এরপর যে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, আমি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আমি মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা, ফরিদুল হকের কাছে আমরা অনেকগুলো বক্তব্য টানা তিনি অনেক কথাই বললেন। তো আমি একটা জিনিস তার কথা বলছি যে আসলে পুরনো বন্দোবস্তই কি টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। না, পুরনো বন্দোবস্ত কেন টেনে নিয়ে যাওয়া হবে? আপনি ফরিদুল যা বলেছেন তার ম্যাক্সিমাম 133টা অধ্যাদেশের ম্যাক্সিমামগুলো পাশ হয়েছে। যে কয়েকটা আছে এমবার্গো ছাড়া, মানে আপনার নোট অফ ডিসেন্টগুলো ছাড়া। নোট অফ ডিসেন্টে তখনই বলা হয়েছিল এগুলো আলোচনা পর্যালোচনার পরে
আপনার সংসদ ডিসিশন নিবে কি করবে, সংসদের সংখ্যাগরিষ্ঠ 2/3 মেজরিটি যা বলবে সেটা হবে। এটা কিন্তু ইলেকশনের আগে কে 2/3 পাবে কে পাবে না এটা তো তখন বলা জানা ছিল না, তখনই বলেছিল। আর যেটা বললেন গুম নিয়ে, বিচার বিভাগ নিয়ে, সেগুলো তো মানবাধিকার কমিশন নিয়ে সেগুলো বলেছেন যে এটা প্রথম অধিবেশনে আপনার ওই সময়টা ছিল না, তো এগুলা চুলচেরা বিচার বিশ্লেষণ করে এই আইনগুলো আপনার সংশোধনী আনতে গেলে যাতে ভুল না হয় সেই জন্য সময় নিতে চেয়েছে, সেখানে কারো কোনো অবজেকশন ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরপরের যে অধিবেশনটা গেল সেটা সম্পূর্ণ বাজেটের উপর গিয়েছে, আর টুকটাক যেটা বাজেট সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজ এগুলোর কিছু আইন পাশ হয়েছে, কিন্তু ওই সময়টা ছিল না চুলচেরা বিশ্লেষণ করার। তো সেটা আপনার হবে না তা বলে নাই, মাত্র 2টা অধিবেশন গিয়েছে। 3 নাম্বার যেটা 70 অনুচ্ছেদ নিয়ে আমার ভাই অনেকক্ষণ কথা বললেন, আমি 70 অনুচ্ছেদে কিন্তু চেঞ্জ হয়েছে, সবার সর্বসামর্থ্য নিয়ে সবার কথা বলা নিয়েই কিন্তু 70 অনুচ্ছেদে কোথায় গিয়ে উপনীত হয়েছে, যেটা হয়েছে আমি আপনাকে দেখেই পড়ছি, যেহেতু এটা অনুচ্ছেদ, রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হয়ে যাওয়া। দলের বিপক্ষে কিন্তু ভোট এবং অর্থ বিল এই দুটোর বাইরে যেতে পারবে না, আর সবগুলো যেমন দলের বিপক্ষে কথা বলতে পারবে, বক্তব্য রাখতে পারবে, সংসদে দাঁড়িয়েও পারবে, কিন্তু আপনার ভোটটা এটা কিন্তু সবাই মিলে এই সংস্কারে আজকে এত কথা বলছে, এটা কিন্তু এইখানে কিন্তু কোনো আপনার ছিল না, এই বিল কিন্তু পাশ হয়েছে। তাহলে এখন কেন এই ধরনের কথা আসছে? এই কথা তো থাকার কথা না। এটা অর্থ বিল এবং এই ভোটদানের বিল এই দুটো রেখে আরগুলো ছেড়ে দেওয়া হয়েছে। 70 অনুচ্ছেদে আরও যেগুলো ছিল, আগে তো ন্যূনতম টু শব্দ করতে পারতো না, এখন তো সংসদেও আপনার নওশাদ জামিল কিন্তু আপনার একদম ইতিহাস সৃষ্টি করেছেন, উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে কথা বলেছেন লিখিতভাবে। তো এই জিনিসগুলো কিন্তু এর আগে ছিল না। তাহলে আপনি নিজেই একটা আইন বানাবেন বা আইন সংশোধন করবেন, আবার আপনি নিজেই এটার বিরুদ্ধে কথা বলবেন, এটা তো হতে পারে না। আর তারা কি করে ভাবে দলের একজন এমপি, দলের মনোনীত এমপি দলের বাইরে গিয়ে আরেকজনকে ভোট দিয়ে পাশ করায় নিয়ে আসবেন? এটা হয় না। আমি নিজে সারাদিন চুলচেরা দলের বিচার বিশ্লেষণ করি, সমালোচনা করি, কিন্তু আমাকে যদি আপনি বলেন আমি দলের বাইরে ভোট দিব, যেখানে দলের অস্তিত্বের ব্যাপার, এই কথাটা চিফ হুইপের বলতে হয় তাই বলেছে, লিখতে হয় তাই লিখেছে, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আলাদাভাবে এটা বলার প্রয়োজন হবে কেন? এটা তো হওয়ার এমন কিছু নাই। আর যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে সে তো বিএনপির বাইরের কেউ না, বিএনপির অনেকের পছন্দের মানুষ, অনেকেরই পছন্দের মানুষ। ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে যদি রেষারেষি থাকে, আমার ভালো লাগলো না, আমি আরেকটা আদর্শ পছন্দ করি, ওই যে গুপ্তের প্রশ্নটা আসে তখন, তাহলে এই ধরনের কথা আসবে কেন? একটা এমপি তার রাষ্ট্রপতির এখন পর্যন্ত এমন ক্ষমতা নাই যে সে হয়েই একদম অনেক কিছু করে ফেলবে। রাষ্ট্রপতি কারোর সঙ্গে এই কথা বলা ছাড়া, সময় দেওয়া ছাড়া আর কি এই মুহূর্তে করার আছে? রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে কখনো যদি, সেটা অন্য জিনিস। আরেকটা জিনিস যেটা সংস্কার নিয়ে অনেকক্ষণ বলেছেন ফরিদ, সেইখানে গণভোটের অস্বীকারের তো এখানে অনেক পয়েন্টস আছে। আপনার সংবিধান মেনেই কিন্তু এই পর্যন্ত গত 1.5 বছর 2 বছর চলা হয়েছে, তো সংবিধান যেটা বলবে সেটাই করবে। সেইখানে এটাকে কেন্দ্র করে যে বাকিগুলাটা এতগুলা নোট অফ ডিসেন্টগুলো আছে, সেটা নিয়ে তো কথা বলার আগে চিন্তা করা উচিত তাদের, যাদের ব্রোনচাইল্ড ছিল এই গণভোট অথবা জুলাই সনদ, তারা নিজেরাই কিন্তু সিগনেচার করেছে নির্বাচনের পরে। আপনি নিজে এটা বুঝেন যে আপনার সন্তানকে স্বীকৃতি অন্য দিবে, আপনিই আপনার সন্তানকে স্বীকৃতি দিচ্ছেন না, তাহলে যার সন্তান নিজেই নিজের স্বীকৃতি দিচ্ছে না, তারা কথা বলে কিভাবে? তাদের ওই বিবেকটা কি কাজ করে না যে আমি যেটাকে নিয়ে ছেড়ে দিয়েছিলাম সেটা আমি নির্বাচনের পরে, ইউনূস সরকার কিন্তু 1 মাস সময় দিয়েছিল তাদের, কিংবা কমিশন, আপনার সংস্কার কমিশন 1 মাস সময় দিয়েছিল, 1 মাস গিয়েছে, 2 মাস গিয়েছে, 3 মাস গিয়েছে, তারপরে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে তারা সই করেছে। তাহলে তারা তো এই কথাগুলো বলতে পারে না, আর যেই বলতে পারুক। জি, আর হবিগঞ্জের বিষয়টি নিয়ে কি বলবেন? তারা বলছেন যে গ্যাস বিদ্যুতের প্রতিবাদে যে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল, সেটি কর্মসূচি শুরু করার আগেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে, আটক করে নিয়ে গেছে। দেখেন সেই বিষয় নিয়ে কি বলবেন? এটা হচ্ছে যে দেশটাকে এক ধরনের ধূম্রজালের মধ্যে ঢুকানোর চেষ্টা যখন করবে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ দেশটাকে শান্তিপূর্ণ জায়গায় রাখা,
রাষ্ট্রের কাজ না দেশে কুন্দর লাগায় দিয়ে তামসা দেখা। তো যখন দেখছে যে চরমভাবে এটা নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়ার পায়তারা হচ্ছে, তো প্রথমেই কি করে মানুষ, যদি আপনার আগুন ধরে যাওয়ার আগে যদি আগুনটা নিভান, তাহলে কিন্তু আগুনটা পুরাটা জায়গা সারখার করতে পারে না। তারাও জানে, আমরাও জানি যে এই 6 মাসের গণতন্ত্র কতক্ষণ আপনাকে নিয়ে যাবে। আপনি তো গণতন্ত্রকে অ্যাপ্লাই করার সুযোগটা দিতে হবে, আপনি তো অ্যাপ্লাই করতে দিচ্ছেন না। আপনি ক্রনোলজিক্যালি আপনি আন্দোলন করেন, আপনি সরকারকে বিভিন্ন সময় দিন, আপনি সরকার সময়টা পাইল কই? আপনি এত কিছু করছেন, আপনি আগেই আন্দোলনের ঘোষণা দিয়ে নেমে যাবেন, তখন সরকার কি করবে? আর এদের তো অনেক দিন রাখাও হবে না, হয়তো নিয়ে 1 দিন 2 দিন রেখেই আবার ছেড়ে দেওয়া হবে। এটা ওই জায়গাটা, উত্তপ্ত জায়গাটাকে উত্তপ্ত প্রশমিত করার জন্য এই কাজটা করা হয়েছে, অন্য কিছু না। জি আপু, আপনার কাছে আসবো। আমি ফরিদুল হকের কাছে আসতে চাই যে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য এই বিষয়টি করা হয়েছে এবং সরকারকে উত্তপ্ত না করার জন্য এবং সরকারকে সুযোগই দেওয়া হচ্ছে না আসলে এই কাজ করার জন্য। আপনি আসলে বক্তব্য কিভাবে দেখছেন? দেখেন, আমরা যে বারবার যেটা বলি, আমাদের যে মূল ফাইটটা, আমাদের তো কোনো ব্যক্তি কিংবা কোনো দলের বিরুদ্ধে ফাইট না। আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ফাইট করেছিলাম, ফ্যাসিস্ট শক্তিকে আমরা হটিয়েছি। পাশাপাশি আমরা বলেছি আমাদের একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যেটা, সেটার বিরুদ্ধে আমাদের ফাইট। এখন যে ব্যবস্থার পক্ষে থাকবে তাদের বিরুদ্ধেও আমাদের ফাইট। এই যে ধরেন মনিয়াপ্পা যে কথাগুলো বললেন না, আপনি একটু খেয়াল করে দেখেন, স্মরণ করে, ইভেন মনিয়াপ্পা নিজে যদি ধরেন মনে করেন একটু স্মরণ করে দেখেন, একই ধরনের কথা আওয়ামী লীগের নেতারা বলতেন। চুপ করো তো, ধরেন হরতাল অবরোধের আগের দিন বিএনপির নেতাকর্মীরা বাসায় ঘুমাতে পারতো, ধরে নিয়ে যাইতো না? ওইখানে তো একই, যে তারা যাতে আসলে বিশৃঙ্খলার চেষ্টা করতে না পারে, পরিস্থিতিকে খারাপ করতে না পারে, এই জন্য তাদেরকে আটক রাখা হতো। আর যেহেতু তারা বড় দল, বেশি শক্তি, এই জন্য তাদেরকে 2-3 মাস আটক রাখা হইতো, যা পরিস্থিতি চান হলে পরে কিন্তু আবার ছেড়ে দেওয়া হইতো। তাহলে একই তো রকম হইলো। শান্তিপূর্ণ প্রতিবাদে আপনি কোনোভাবে কোনো ইয়েতে আপনি আটক করতে পারবেন না, খুব সিম্পল। এবং মানে কে বিশৃঙ্খলা তৈরি করবে, কে অশান্তি তৈরি করবে, এইটা বোঝার জন্য যথেষ্ট কায়দা আছে, সমস্ত কায়দা আছে। এই ধরনের 5টা 7টা 10টা ছেলে 20টা ছেলে গিয়ে আপনার ধরেন একটা বিরাট অশান্তি তৈরি করে ফেলবে, এরকম পরিস্থিতি বাংলাদেশের নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যে পুরনো প্রশাসন, ওই যে পুরনো পুলিশ, ওই পুলিশ হচ্ছে গিয়ে ধরেন একবারিয়ে হয়তো বা করতেছে, অথবা ওইখানকার কোনো নেতা নির্দেশ দিয়েছে, ফোন দিয়ে এদেরকে নামতে দিবা না, ধরে ফেলছে, কারণ কাঠামোটা পুরনো। পুলিশ চলে হচ্ছে গিয়ে স্থানীয় নেতাদের কথায়, কিংবা ধরেন এমপির যে ধরেন পিএস থাকে, কিংবা এমপির যারা লোক থাকে, তারা ফোন দিলেই ধরেন পুলিশ দৌড়ের উপরে থাকে। তো এই যে পুলিশকে যে স্বাধীনভাবে আপনি কাজ করতে দিবেন না, আবার স্বাধীনভাবে মানে এটা না সে স্বাধীনভাবে জুলুম করবে, তা না, তাকে আপনি একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে দিবেন না। পুলিশ সংস্কার তো পুলিশের লোকজন চেয়েছিল গণঅভ্যুত্থানের পরে, সেটা তো হয় নাই। তো পুলিশ তো এখন ধরেন আবার সে আস্তে আস্তে দলীয় বাহিনীতে পরিণত হবে। আমরা বারবার গত 50 বছর ধরে আমরা যেটা দেখেছি। তো এইগুলো ধরেন মানে আমাদের জায়গাটা হচ্ছে যে আপনাকে এই গণতান্ত্রিক স্পেসটা রাখতে হবে এবং এই কাঠামোগত সংস্কারগুলো করতে হবে। এইটা ছাড়া বাংলাদেশকে আপনি যত ভালো কথাই বলেন ওই জায়গায় নিতে পারবেন না। আপা বলছে 133টা অধ্যাদেশের মধ্যে ধরেন অনেকগুলো তারা পরিবর্তন করছে, যেগুলো তাদের পক্ষে গেছে, যেগুলো আসলে খুব ইনসিগনিফিকেন্ট ইন আসপেক্ট অফ রিফর্ম, সেগুলো নিয়ে তারা আপত্তি করেনি। যেগুলো বাতিল করেছে আপনি যদি সেগুলোর লিস্টটা দেখেন, সবগুলো রিফর্মের সাথে সংশ্লিষ্ট, একটাও করে নাই যেগুলো রিফর্মের সাথে সংশ্লিষ্ট। এই যে ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, গুম অধ্যাদেশ, এই ধরনের যে ইয়েগুলো আছে, একটাও করে নাই। আচ্ছা, আর গণভোটের প্রশ্ন যেটা বললেন যে গণভোট আমরা চাইছি, গণভোট আসলে আমরা চাই না, আমরা গণপরিষদ চাইছিলাম। গণভোট যেটা চেয়েছেন এবং যেটা আদায় করে নিতে পেরেছেন, কারণ ওনাদের ক্ষমতা এবং শক্তি বেশি, গায়ের জোর দিয়ে, সেটা সালউদ্দিন আহমেদ সাহেব নিজে বলেছিলেন। এগুলো ঐক্যমত্য কমিশনের রেকর্ড আছে, ভিডিও আছে, এবং উনি এটার পক্ষে উনি আমাদেরকে যুক্তি দেখিয়েছিলেন। উনি যেহেতু এখানে যথেষ্ট বোদ্ধা মানুষ, যে গণভোটের মধ্য দিয়ে কীভাবে জনগণের কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাপ্লাই হবে এবং সেটার মধ্য দিয়ে কীভাবে পরবর্তী পার্লামেন্ট এটা করতে বাধ্য থাকবে, এটা উনি বলেছিলেন, এটা ওনার বক্তব্য আছে। আচ্ছা, এবং এই গণভোটের পক্ষে ইভেন বর্তমান প্রধানমন্ত্রী একাধিক জায়গাতে হ্যাঁ ভোট চেয়েছেন। কী জন্য চেয়েছিলেন? হ্যাঁ ভোট চাইছেন কি আগের রাষ্ট্র রাখার জন্য? নিশ্চয়ই না। তার মানে হচ্ছে যে আপনি যখন হ্যাঁ ভোট চাইলেন, তার মানে একটা নতুন কিছু আপনি করতে চাইছেন, একটা পরিবর্তন করতে চাইছেন, সেইটাকে আবার পরে গিয়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব আবার এটাকে নাল করে দিলেন, বলেন যে আমরা তখন আসলে সংস্কারের জন্য রাজি হয়েছিলাম, কারণ আমরা নির্বাচন চাচ্ছিলাম। তার মানে বিএনপির ইন্টেনশনটা এটার মধ্য দিয়ে পরিষ্কার যে ওনারা নির্বাচন শুধু চাচ্ছিলেন। বাংলাদেশের যে ধরেন এই যে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, এত রক্তপাত, এত আত্মত্যাগ, এটার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা চাইছিলাম সংস্কারের মধ্য দিয়ে, সেইগুলো আসলে ওনারা চান না। ওনারা শুধু নির্বাচন চান এবং নির্বাচনের পরে ক্ষমতা চান। এবং কেন চান? কারণ যাতে করে সমস্ত দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া যায় এবং
বিধানে না থাকলেও ধরেন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে অন্য সকল কর্ম সম্পর্ক এবং সাংগঠনিক সম্পর্ক পরিত্যাগ করে আপনি এই পদে আসবেন। ধরে নিলাম তারা খুব যোগ্য লোক, ওই প্রশ্নে আমি গেলামই না। যেহেতু ধরেন মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পুরনো কালচার কি, পুরনো কালচার আপনি রাজনীতি করছেন, আপনি ধরেন আমি রাজনীতি করতেছি, আমি দীর্ঘ ধরেন ত্যাগ স্বীকার করবো, এখন ধরেন আমার যোগ্যতা না থাকলেও আমার ধরেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চেয়ারম্যান বানায় দিবে, অথচ আমি জীবনেও ধরেন মনে করেন যে ওই কি বলে যে কম্পাউন্ডারও ছিলাম না। হ্যাঁ, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এইভাবে বোঝে আর কি। তো সে কিন্তু যেটা বলা হচ্ছে ইয়ে দিয়ে 17 জন অন্তত বিএনপির বড় নেতা যাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দলের পদ এখনো তারা ছাড়েননি। একেবারে দলের কেন্দ্রীয় কমিটির লোকেরা আছেন। বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ওনাকে বোধহয় বন শিল্প কি যেন একটা কর্পোরেশনে ধরেন ওনাকে প্রধান বানানো হয়েছে, কিন্তু উনি এখনও বিএনপির বন ও পরিবেশ সম্পাদক আছেন। এরকম 17 জন, আমি গত 2 দিন আগে একটা রিপোর্ট দেখলাম। এইটার কারণে ওনারা এটা চাইছিলেন। আরও চাইছেন কি, ধরেন এক নেতা পুরো বিভাগের তুলনায় তার উপজেলায় বেশি বরাদ্দ নিয়ে গেছে, এবং যেহেতু উনি বিএনপির নেতা এবং বিরাট পাওয়ারফুল, কারণ ওনাকে সালাউদ্দিন আহমেদ বলছে উনি সবচেয়ে পাওয়ারফুল, মীর শাহ আলম, উনি ইউনিয়নের নাম নিজের মেয়েদের নামে করে ফেলছেন। পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ওইটা বন্ধ হয়েছে। আচ্ছা, তারপরে ধরেন গণতন্ত্র কীভাবে আসতেছে, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 দিন আগে দোহাটেক নামে একটা কোম্পানির খবর, মানে কোম্পানির কার্যক্রম নিউজ করতে গেছিল একটা মিডিয়া, আপনাদের মধ্যে একটা টেলিভিশন মিডিয়া স্টার নিউজ। ওইখানে ওই কি বলে রিপোর্টারকে একজন এমপি ফোন দিয়ে ধমকাইছে, এই তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা, এই দোহাটেক হচ্ছে এটুআই যে প্রজেক্ট, যেই প্রজেক্ট দিয়ে এখানে ডিজিটাল বাংলাদেশের নামে বিরাট একটা লুটপাটের বাংলাদেশের মেকানিজম তৈরি করা হয়েছিল, তাদের অন্যতম একটা সংশ্লিষ্ট গোষ্ঠী হচ্ছে এই দোহাটেক। এই দোহাটেক হচ্ছে সরাসরি সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট। এখানে আবার আর একটা মজা আছে, সালমান এফ রহমান আবার হচ্ছে গিয়া এই যে বিএনপির যিনি এমপি, যিনি ধমকটা দিয়েছেন, সম্ভবত ওনার খালু হয়। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কিন্তু একটা ব্যয়তন্ত্র আছে, ঠিক আছে, এদের নিজেদের মধ্যে একটা আত্মীয়তা থাকে, কিন্তু দুই দল করে, কারণ এই দল থাকলে ওরা সুবিধা দিবে। শুধু আওয়ামী লীগ বিএনপি না, এটা আমার মনে হয় সব রাজনৈতিক দলের সঙ্গে সবার সাথে এরকম আছে কিনা আমি জানি না, কিন্তু এরাই যেহেতু ক্ষমতায় ছিল আমি এদেরকে নিয়ে কথা বলি, আমি ক্ষমতাসীনদেরকে নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো সেই জায়গা থেকে ধরেন আছে কি বলে এনসিপি আর জামাত যেমন বাবার সন্তান না ওটা মুখের কথা না, একেবারে সরাসরি ধরেন এখনকার যিনি ধরেন জ্বালানি মন্ত্রী, যে ব্যর্থ মন্ত্রী সরাই দিছে, তাকে আবার প্রমোশন দিছে, উনি হইতেছে শেখ হাসিনার ব্যয়তন্ত্রের একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এরকম বহু ব্যয় আছে আর কি। তো এই ধরেন ওই খালুর কোম্পানি রক্ষা করার জন্য হুম্মাম কাদের চৌধুরী ফোন দিয়ে আপনার ধরেন ধমকাইছে ওই রিপোর্টারকে। গণমাধ্যমের স্বাধীনতাও কিন্তু হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কি বলে যে যেহেতু ওনারা বিরাট কি বলে যে 2/3 মেজরিটি পেয়ে এসেছেন, তা এখন ধরেন মনে করেন ওনাদের ছেলেরা সব যোগ্য হয়ে গেছে, সবাই ক্রিকেট বোর্ডে গেছে। ক্রিকেট বোর্ড তো শেষ, এখন কি হবে তাহলে? ক্রিকেট বোর্ড শেষ হওয়ার পরে এখন ধরেন জাপানি প্রজেক্টের 40,000 কোটি টাকার বিনিয়োগ আনতেছেন ইয়ে সাহেব, কি বলে সালাউদ্দিন সাহেবের ছেলে। উনিও নাকি খুব যোগ্য মানুষ, কিন্তু ওনার কোম্পানি জীবনে 1 টাকারও কাজ করে নাই। আচ্ছা, যে কোম্পানি আনতেছেন সেই কোম্পানি এখানে 20 সাল থেকে ঘুরতেছে, যাকে বাতিল করা হয়েছে, সেই কোম্পানিকে উনি আনতেছেন, সেটা নাকি আলাদা করে উনি নতুন করে আনতেছেন, এইভাবে দাবি করা হচ্ছে। হ্যাঁ, এবং এফডিআই কি এটা নাকি আমরা বুঝি না, ওনারা সব বোঝেন, যেহেতু উনি মন্ত্রীর ছেলে, বিরাট বড় ক্ষমতাশীল মানুষের ছেলে, উনি সব বোঝেন, আমরা কিছুই বুঝি না। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এটা নাকি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও নয়, এবং এখানে নাকি কোনো রাজনৈতিক প্রভাবও নাই। অদ্ভুত ব্যাপার, রাজনৈতিক প্রভাব এখন আমাদেরকে নতুন করে শিখতে হবে। আমার মতে উনি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ান, ওনার আসলে রাজনৈতিক প্রভাব এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে একটা ক্লাস নেওয়া উচিত, আলাদা কোর্স চালু করা উচিত। সেটা আমরা সবাই পড়তে গেলাম এখানে, যে আমরা শিখলাম কীভাবে রাজনৈতিক প্রভাব হয় না, কীভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, ঠিক আছে। 40,000 কোটি টাকার প্রজেক্ট করতেছেন, 2,000 কোটি টাকা কমিশন নিয়ে যাইতেছেন, আর রাজনৈতিক প্রভাব হচ্ছে না, আমরা বসে বসে এখানে আঙুল চুষতেছি, আমরা এগুলো কিছুই বুঝি না। এটা তো হয় না। এটা কেন আসলে এই ঘটনাগুলো ঘটতেছে, এগুলো হচ্ছে আউটকাম। আপনি ওই সিস্টেমটা রাখলে আউটকামটা এটাই হবে। ওই সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনি একটা গণতান্ত্রিক সংস্কার না করবেন, এই মন্ত্রীদেরকে, এই এমপিদেরকে, এই যে ধরেন প্রধান, কারণ তাদের পেছনে ভাই রাষ্ট্রের পয়সা খরচ হয়, তো এটা তো এমনি না। আপনি যখন রাষ্ট্রের পয়সার সুযোগ সুবিধা নেবেন, আপনার জবাবদিহিতা থাকবে। আপনি এখানে রাজা বাচ্চা না, আপনি হচ্ছে জনগণের সেবা করার জন্য আসছেন, এবং সেবা মানে হচ্ছে আপনি যা করবেন সেটার জবাবদিহিতা লাগবে। জবাবদিহিতা কি? আমি প্রতিদিন রাস্তায় নেমে তার সাথে চিল্লাচিল্লি করবো? পৃথিবীতে এটা কোথাও আছে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে? তাহলে সেখানে জবাবদিহিতা আছে কিনা? আছে কিভাবে? সেখানে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে জবাবদিহিতা তৈরি করার জন্য। সেই প্রতিষ্ঠানগুলো সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট আমলে, একটা প্রতিষ্ঠান সংস্কার হয়নি। সর্বশেষ কথাটা বলি, এই যে প্রতিষ্ঠানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে দুর্নীতি দমন কমিশন। 6 মাস এখানে কোনো কমিশন ছিল না, এখন দুর্নীতি দমন কমিশনে একজন নতুন কি বলে যে
এই কি বলে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যিনি নাকি কোর্টের বিচারপতি। বিএনপি পন্থী আইনজীবীরা গতকালকে দেখলাম ফেসবুকে লিখে ভাষায় ফেলছে এই লোক নাকি বিশ্ব দুর্নীতিবাজ। এটা বিশ্ব দুর্নীতিবাজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বানানো হচ্ছে। তাহলে বোধহয় উনি ভালোভাবে বোঝো যে ধরেন আমরা বাংলা সিনেমায় দেখছি না যে মাস্তানকে ট্যাকেল করার জন্য একটা মাস্তান পুলিশ অফিসার লাগবে, তাহলে ও বুঝবে মাস্তানরা কিভাবে কাজ করে। তাহলে দুর্নীতিবাজ বুঝবে যে দুর্নীতি কিভাবে হয়, সে ভালোভাবে দমন করতে পারবে। এটাই সম্ভবত প্ল্যান। প্ল্যান আমাকেও বলছে শেষ করতে হবে, শেষ করার প্ল্যান। আপা, আমি আপনার কাছে যেতে পারছি না, আপনি কি খুব সংক্ষেপে কিছু বলবেন? বকা দেন আপা খুব দুইটা। সংক্ষেপে বলার মধ্যে কিছুই বলবো না। আমি ফরিদের উত্তরোত্তর আমি মানে কি বলবো এটাকে, ও আগে মঙ্গল বা বেশ না সাফল্য। ঠান্ডা মাথায় কথা বলতো, এখন দেখি উত্তেজনা যে বাড়ছে ফরিদের, সেটাই মনে হয় যে সরকারকে তারা ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তো সরকারকে আমরাও দেখতে চাই, আমরা চাই ফরিদদের সামনে অনেক সময় আছে এইসব ভুলভাল অনেক কিছু না বলে। আমি শুধু একটা জায়গায় বলতে চাই, ফরিদ যদি কোনোখান থেকে কোনো কাজ নিয়ে আসতো, সেইখানে যদি ফরিদ যদি কোনো কমিশনও নিত, বাংলাদেশে যদি কাজ হতো, আমি তো ফরিদকে এক ধরনের ধন্যবাদই দিতাম। যে কাজটা আসেই নাই, যে কাজটা এখনো নেওয়াই হয় নাই, যে কাজটা নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশে যদি বাইরের কেউ 40,000 কোটি টাকা যদি ইনভেস্ট করে, টাকাটা তো আর তুলে নিয়ে যেতে পারবে না, সেটা তো এই দেশের উপকার হবে। সালাউদ্দিন সাহেবের ছেলেকে নিয়ে এত হুলুস্থুল কাণ্ড তারা করছে, সে কিন্তু এখনো কোনো কিছুই নেয়ও নাই, কিছুই নেই। এবং ওই কোম্পানিটার সঙ্গে আলোচনা হচ্ছে যে এই দেশে কাজটা করবে কিনা। তারপরে তো আসবে কে কাজটা করবে, কে করাবে, টেন্ডার হবে, কত আপা, কিছু হবে। সামনে আমি বুঝি যে না আমরা যে স্পষ্ট হবে। কোনো কিছু শুরু না হতেই তারা শেষ করে দেয়। কেন? এই দেশের কি মঙ্গল তারা চায় না? একটি ওই যে পুরাতন আশঙ্কার জায়গা থেকে হয়তো তাদের ওই জায়গাটা আশঙ্কিত রয়েই গেছে এখনো। আচ্ছা, আমাকে এখানে শেষ করতে হচ্ছে আপা এবং ফরিদ, আপনার দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।